আসসালামু আলাইকুম। আহ, যখন প্রথম আসলাম তখন বেশ দু একদিনের মধ্যে এক ফ্রেন্ড হচ্ছে ফেসবুকে একটা মেসেজ দিয়েছিল যে মানে কিভাবে আসছি আমি, বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন প্রসিডিউর কি, কিভাবে এগুলো খুঁজে পাওয়া যায় এই সম্পর্কিত কিছু একটা করতে, যাতে পরবর্তীতে সবার জন্য সুবিধা হয়। তো আসলে এই জিনিসগুলো খুবই অ্যাভেলেবল অনলাইনে। তো তারপরেও যেহেতু বলেছিল, এবং এটাও ঠিক যে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। তো সেখান থেকে আমি ভাবলাম যে আমার অভিজ্ঞতাটাও, বা আমি যেটুকু জানি, অভিজ্ঞতা ঠিক না, আসলে আমার অভিজ্ঞতা খুবই কম এই জায়গাটাতে, কারণ আমি তেমন বেশি কিছু করা লাগেনি আমার। আমি তো খুব বেশি মেইল বা করি নাই। তো সেখান থেকে হচ্ছে যে জাস্ট যেটুকু জানি আমি ভাবলাম যে সেটুকু বলতে পারি। তো প্রথমে ভেবেছিলাম যে একটা পোস্ট লিখবো। তো এটা তো আসলে পরে দেখলাম যে না, এটা আসলে অনেক বড় হয়ে যাবে। তারপর ভাবলাম যে তাহলে একটা জাস্ট মিটিং অ্যারেঞ্জ করা যায়, যে যার মতো আসলো। তো তারপরেও টাইম মিলানোটা কঠিন হয়ে যাচ্ছিল। তো তারপরে দেখলাম যে না, ভিডিও একটা ছোট একটা ভিডিও করলে এটা বেশ সহজ হয়। তো সেখান থেকে আসলে ভিডিওটা করা। তো উম, বুঝতেই পারছি। তো আমি মূলত হচ্ছে আমি যেটুকু জানি আসলে তার উপরে হচ্ছে যে এই জিনিসটা নিয়ে কিছু কথাবার্তা বলবো, যে এই তিনটা জিনিস নিয়ে কথা বলবো, যে মানে এই জিনিসটা আসলে ফান্ডিং গুলো কিরকম কি, এটার একটা মিসকনফিউশন কাজ করে। তো প্রথমে এটা সম্পর্কে বলবো। লাস্টে তো হচ্ছে কিভাবে মানে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, বা কিভাবে খুঁজে পাওয়া যায়, এই সব বেসিক কিছু কথাবার্তা বলবো। I think I should share it. ওকে, তাহলে এট ফার্স্ট হচ্ছে যে টাইপস অফ ফান্ডিং। তো টাইপস অফ ফান্ডিং এর ব্যাপারটা কি, মানে এটাকে আসলে মোটা দাগে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যে হচ্ছে প্রফেসর ফান্ডেড, টিএআরএ অ্যান্ড স্কলারশিপ। তো মানে ব্যাপারটা এরকম না যে এরা সবাই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বাট হ্যাঁ, মোটা দাগে আসলে আমরা এরকম একটা চিন্তা করতে পারি। তো ফার্স্টলি প্রফেসর ফান্ডেড এই জিনিসটা কি, আচ্ছা প্রথমে বলে রাখি যে হচ্ছে যে এই যে টাইপস অফ ফান্ডিং এর কথা যেটা আমরা বলছি, এটা ম্যাক্সিমাম আসলে পিএইচডির জন্য। মাস্টার্স এর জন্য ব্যাপারগুলো এতটা ইজি না, বা এতটা অ্যাভেলেবল না। ওটা খুবই রেয়ার। ওটা হয়তো আমি যে মাঝে মাঝে একটু এবার দু এক কথায় বলা যেতে পারে, বাট আমি যা বলবো ম্যাক্সিমাম আসলে পিএইচডির জন্য। তো হ্যাঁ, তো দ্যাট মিনস তাহলে ফান্ডিংটা আসলে আমরা তিন ভাগে ভাগ করতে পারছিলাম, যে প্রফেসর ফান্ডেড, টিআর এন্ড স্কলারশিপ। তো প্রফেসর ফান্ডেড জিনিসটা আসলে কি? তো প্রফেসর ফান্ডেড এর ব্যাপারটা হচ্ছে আম, প্রফেসররা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজেক্ট ম্যানেজ করেন। এখন প্রজেক্ট হতে পারে বিভিন্ন বেসরকারি কোনো সংস্থা থেকে। লাইক আমি যদি এক্সাম্পল দিই, যেমন আমার প্রফেসরের একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে আন্ডার ওয়াটার রিসোর্স খোঁজার জন্য, রিসোর্স বলতে বায়োডাইভার্সিটি খোঁজার জন্য। বর্তমানে যেগুলো করা হয় এগুলো সবই ক্যামেরা বেসড। তো এটা অবশ্যই খুবই মানে থিওরিটিক্যাল কোনো ওয়ে না। এটা যদি আমরা ওয়েভ বেসড করা যায় তাহলে সেটা অবশ্যই আরো ভালো কিছু বয়ে আনতে পারে। তো তার একটা প্রজেক্ট এই ধরনের আছে, যেখানে ক্যামেরা বেসড বাদ দিয়ে আহ, এই বায়োডাইভার্সিটি খুঁজতে বিভিন্ন রকম ওয়েভ ইউজ করা হবে। তো এই ধরনের তার একটা প্রজেক্ট আছে। এটা অবশ্যই মানে তার একার উপরে প্রজেক্টটা তা না, এটা প্রায় আহ, আমি জানি না সে ঠিক, মনে হয় 8-10টা পুরো ইউরোপ বিভিন্ন দেশে 8-10টা ভার্সিটি মিলে এরকম একটা প্রজেক্ট আছে। তারও একটা পার্ট এখানে আছে। তো এটা হচ্ছে যে মানে এটা একটা বেসরকারি কোনো একটা কোম্পানি, এবং এই ইয়েটা প্রজেক্টটা দিয়েছে কোনো একটা কোম্পানি। যে কোম্পানি সে এরকম একটা কিছু করতে চায়, সে করতে চায় বলে সে এরকম কিছু ভার্সিটিতে কিছু প্রফেসরদেরকে নিয়ে সে এটা ম্যানেজ করছে। এবং এইখানে যে প্রফেসরদেরকে তারা অবশ্যই কিছু, আমি জানি না তো দেয় কিনা, বাট যে স্টুডেন্টরা এখানে আসছে, যারা এখানে কাজ করছে, তাদেরকে তো টাকা দিতে হচ্ছে। পুরো টাকাটা কিন্তু ওই কোম্পানিটা দিবে। তো কোম্পানিটা এই পুরো প্রজেক্টটাকে অ্যারেঞ্জ করছে। প্রজেক্টের প্রচুর খরচ অবশ্যই থাকে, প্রচুর কম্পোনেন্ট কিনতে হয় ল্যাবের জন্য, সব বা হচ্ছে যে আহ, যাবতীয় সমস্ত খরচ ওই কোম্পানিটা বহন করছে। এবং হচ্ছে যে এবং তারা অবশ্যই আশা করে 3 বছর বা 4 বছর পরে তারা এরকম একটা একটা পুরো সিস্টেমটা পেয়ে যাবে।
তো এগুলো হচ্ছে বিভিন্ন রকম কোম্পানি অনেক সময় ফান্ডেড করে, যেটা প্রফেসররা সেটা খুঁজে নিয়ে এসে সেটা রাখে, এবং তার তার জন্য হচ্ছে সেখানে তারা স্টুডেন্ট নেয় আর কি। তো এই প্রফেসর ফান্ডেড এর জাস্ট একটা এক্সাম্পল। আর এটা হচ্ছে যে প্রফেসর ফান্ডেড কোত্থেকে হচ্ছে, একটা হচ্ছে যে বেসরকারি মানে বিভিন্ন কোম্পানি থেকে তারা নিয়ে আসছে, অথবা প্রফেসর অনেক সময় ভার্সিটি থেকেও ফান্ড পান। মানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট তো ভার্সিটিকে টাকা দেয়, একটা ফান্ড অ্যালোকেট করে তার উন্নতির জন্য, তার রিসার্চের উন্নতির জন্য। তো ভার্সিটি সেটা বিভিন্ন প্রফেসরকে হচ্ছে যে দিয়ে দেয় যে তারা যেন এটাতে রিসার্চ করতে পারে, এবং সে তার আন্ডারে তারা কিছু স্টুডেন্ট নেন। ইভেন আমাদের বাংলাদেশেও, ইভেন আমি খুলনা ভার্সিটির কথা যদি বলি, খুলনা ভার্সিটিতে এরকম কিছু প্রজেক্ট দেওয়া হয় যেগুলো আসলে অবশ্যই তেমন বড় কোনো প্রজেক্ট সাধারণত বাংলাদেশ গভর্নমেন্ট অত টাকা দেয় না, বা বাংলাদেশি ভার্সিটিগুলো সেভাবে দেয় বলে আমার জানা নেই। যেমন হচ্ছে আমাদের স্যাররা বিভিন্ন প্রজেক্ট নিয়ে পান নর্মালি খুবই সামান্য, হয়তো কিছু টাকা থাকে, হয়তো 4 লাখ বা একটু বেশি, এই ধরনের 6, 7, 8 লাখ, বা আমি জানি না কত, জাস্ট এই লাখের ঘরে, লেস দেন 10 লাখ অবভিয়াসলি হচ্ছে তার টাকাগুলো পান। এবং তার আন্ডারে তারা কিছু স্টুডেন্ট রাখেন। অবশ্যই আমাদের পিএইচডি স্টুডেন্ট কম, তো সেক্ষেত্রে হচ্ছে তারা, মানে খুলনা ভার্সিটির কথা বলছি আমি, সেখানে হচ্ছে যে অনার্সের জন্য ইয়ে থাকে যে অনার্স স্টুডেন্টকে 5,000 বা মাস্টার্স স্টুডেন্টকে 7,000, এরকম করে দেওয়া হতো আর কি। তো এটা হচ্ছে যে মানে আমি বাংলাদেশের পার্সপেক্টিভ এক্সাম্পল বললাম, যেখানে হচ্ছে যে প্রফেসরদেরকে ভার্সিটি থেকে কিছু টাকা দেওয়া হচ্ছে। তো এইভাবে বিদেশি ভার্সিটিগুলো মানে অনেক বেশি ফান্ডিং করে গভর্নমেন্ট থেকে, এবং ভার্সিটিগুলো প্রফেসরদের অনেক ফান্ড দেয়। এটা অবশ্যই সবাই একই রকম পায় তা না, বিভিন্ন প্রফেসর বিভিন্ন রকম পান। বাংলাদেশে তো এই ফান্ড পাওয়ার জন্য আমি জানি না বাংলাদেশে আসলে কিভাবে পাওয়া হয়, বাট এদের অবশ্যই কোনো একটা প্যারামিটার আছে বাইরে, যেখানে তার উপর ডিপেন্ড করে হচ্ছে যে বিভিন্ন প্রফেসর এই ফান্ডগুলো পান, এবং সেই ফান্ড যখন তারা পান তার আন্ডারে তারা হচ্ছে যে আহ, বিভিন্ন স্টুডেন্টদের নেন, নিয়ে তারা সেখানে রিসার্চ করেন। তো এটা হচ্ছে প্রফেসর ফান্ডেটের ব্যাপারগুলো গেল। তার মানে প্রফেসর ফান্ডেটের ব্যাপার কি, তারা যে কোনো একটা প্রজেক্ট নিচ্ছেন, এই প্রজেক্টটা হতে পারে কোনো একটা আম, বেসরকারি কোনো কোম্পানি থেকে অথবা গভর্নমেন্ট থেকে একটা প্রজেক্ট নিচ্ছেন, এবং সেই প্রজেক্টের টাকা দিয়ে সে হচ্ছে স্টুডেন্টকে দিচ্ছেন, যেটা স্টুডেন্ট পাচ্ছে তার রিসার্চের জন্য। তো এটা হচ্ছে আমাদের প্রফেসর ফান্ডেডটা গেল, যে এটা। তারপরে টিএআরএ। টিএআরএ ব্যাপারটা কি, টিএআরএ মানে শুধুমাত্র টিএআরএ দিয়েই একজন চলে গেছে এই জিনিসটা খুবই রেয়ার। এটা আসলে মানে একেবারে হয় না তা না, ইউএসএ তো অনেক সময় এরকমটাও দেখা হয়, কিন্তু এটা আসলে খুবই রেয়ার। অ্যাটলিস্ট পিএইচডির ক্ষেত্রে, মাস্টার্স এর জন্য এটা অহরহ হয়, শুধুমাত্র টিএআরএ নিয়ে চলে গেছে। তো এবং এটা অবশ্যই টিএআরএ দিয়ে 100% কভার করে না, আহ, অন্য কিছু করতে হয়। তো টিআর এর ব্যাপারটা কি, টিচার্স অ্যাসিস্ট্যান্ট, টিচার অ্যাসিস্ট্যান্ট মানে প্রফেসর তো কোনো ক্লাস নিবে, তো ক্লাসের পরে হয়তো তার খাতা দেখা লাগবে, খাতাটা সে দেখতে না পেরে হচ্ছে যে স্টুডেন্টকে দিয়ে দিল, তুমি খাতা দেখে দাও, তুমি পার খাতা দেখলে তোমাকে এত করে দেয়া হবে। তো এই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে এটা সেভাবে হয় না। ইভেন তবে হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি শুনছি যে তারা ওখানকার প্রফেসররা হয়তো এরকম টিএ রাখার সুযোগ থাকে তাদের, বাট অন্য কোথাও নেই। বাট বাইরের ভার্সিটিগুলোতে বা সিনিয়র প্রফেসররা এনারা তো ম্যাক্সিমাম সময় রিসার্চ নিয়ে ব্যস্ত থাকেন, তো তারা আসলে খাতা কখন দেখবে, বা এ ধরনের কাজ, বা অনেক সময় বলতে পারে যে আমার স্লাইডটা করে দাও। তো এই ধরনের হচ্ছে যে টিচিং এর ক্ষেত্রে তাকে, বা অনেক সময় দু একটা ক্লাসও নিয়ে লাগতে পারে। তো এগুলো হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টের কাজ। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বুঝতেই পারছি, রিসার্চের ক্ষেত্রে তাকে হেল্প করবে, এই জন্য প্রফেসর তাকে কিছু টাকা দিবে। তো এটা হচ্ছে আমার টিএআরএ নিয়ে। তো অনেক সময় দেখা যায় যে প্রফেসর ফান্ডেড বা তার যে প্রজেক্ট থেকে সে যে টাকাটা পাচ্ছে সে টাকাটা খুব অল্প, তো তার সাথে তার সে টিআরএ পাচ্ছে, তো দুইটা মিলে দেখা যাচ্ছে যে একটা হয়ে যাচ্ছে। অনেক সময় হচ্ছে দুইটা মিলে একসাথে হয়, বাট অনেক শুধুমাত্র এইটা টিআরএ নিয়েই চলে যাচ্ছে, এটা খুবই কম। আর তারপরে আরেকটা হচ্ছে স্কলারশিপ। স্কলারশিপের ব্যাপারটা কি, এটা হচ্ছে মানে সবচেয়ে মানে স্টুডেন্টদের জন্য এটা সবচেয়ে ইজি, মানে লাইফ লিড করার জন্য আসলে সবচেয়ে ইজি, পাওয়াটা অবশ্যই টাফ স্কলারশিপ বেসড গুলো। কিন্তু হচ্ছে যে বলা যায় যে কিছু কিছু স্কলারশিপ আছে, যেরকম যদি কিছু নাম বলি, যে জাপানে আছে মিক্সড, তারপরে হচ্ছে যে ইউএসএ তে আছে ফুলব্রাইট স্কলারশিপ, এই নামেই একটা ওদের স্কলারশিপ আছে।
তারপরে হচ্ছে যে জার্মানিতে দাঁত আছে, বা ইয়েতে ডিএ, ডবল এডি আর কি। তারপরে হচ্ছে ইউকেতে ওই যে ওদের কমনওয়েলথ কান্ট্রিগুলোর জন্য কমনওয়েলথ স্কলারশিপ নামে একটা স্কলারশিপ দেয়, অবশ্যই পিএইচডির জন্য বলছি, মাস্টার্স এর জন্য দেয় কিনা জানি না শিওর। তো তারপরে হচ্ছে যে ইউরোপে, পুরো ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এই যে ম্যারি কুরি আছে। এরকম নাম করা করা কিছু স্কলারশিপ আছে। এইগুলা অনেকটা রাজস্বিক ব্যাপার স্যাপার আর কি। যেমন এদের মধ্যে কিছু কিছু স্কলারশিপ তো এরকম আছে, বা যেমন আমরা যেটা বলছিলাম প্রফেসর ফান্ডেড, প্রফেসর ফান্ডেড গুলোর ক্ষেত্রে নর্মালি পেমেন্টটা যেটা দেওয়া হয়, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মিনিমাম পে বলে, পেমেন্ট মার্জিন বলে একটা পেমেন্ট থাকে, যে এর নিচে কারোর বেতন হতে পারবে না। যেমন এটা আমার মনে হয় এখানে সেটা 1,500 বা সামথিং, ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি বা অ্যাটলিস্ট ফ্রান্সে এটা 1,500 মতো। তো প্রফেসর ফান্ডেড গুলোতে যেটা থাকে, অনেক সময় মিনিমামটা দেওয়া হয়, অনেক সময় কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে হয়তো তার চেয়ে 300-400 ইউরো বেশি দেওয়া হচ্ছে। এবং এবং অ্যাকচুয়ালি 300-400 ইউরো যে খুব কম, মানে খুব কম অ্যামাউন্ট তা না, ইউরোতে 300 বেশ অনেক কিছুই হয়ে যায় 300-400 ইউরোতে। তো দেওয়া হচ্ছে। কিন্তু এই স্কলারশিপ গুলো অনেক সময় দেখা যায় যে এই যে যেটা বলছে মিনিমাম অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্টের যাচ্ছে ডাবল বা তারও বেশি হয়ে যাচ্ছে। তো এত বেশি পেমেন্ট এখানে স্কলারশিপ গুলোতে, এবং এটা সব সব মানে শুধুমাত্র ইউরোপ তা না, সব জায়গায় সত্য। যে কোনো জায়গায় প্রফেসর ফান্ডেড হচ্ছে স্কলারশিপে, যে কোনো স্কলারশিপেই, যে কোনো বলা হয়তো ভুল হবে, বাট ম্যাক্সিমাম স্কলারশিপে আসলে আহ, অনেক বেশি, স্যালারিটা অনেক বেশি থাকে। তাছাড়া অনেক স্কলারশিপে আরো অনেক সুযোগ সুবিধা থাকে, যেমন যাওয়ার বিমান ভাড়া, আসার বিমান ভাড়া, তারপরে হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন কস্ট, বা অনেক সময় কিছু কিছু স্কলারশিপ এমন আছে যে আমি তো নতুন একটা জায়গায় গেছি, নতুন জায়গায় গেলে তোমার বাসার জন্য অনেক কিছু কিনা লাগবে, তার জন্য তোমার টাকা লাগবে, তো এই জন্য যাওয়ার পরেই একটা বড় একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। তো এরকম আসলে জামাই আদরে রাখবে অনেক সময়, এসব বড় বড় স্কলারশিপ গুলো অনেক সময় এভাবে করে। তবে সব স্কলারশিপই যে এরকম তা না। যেমন যদি বলি, অস্ট্রেলিয়াতে কিছু স্কলারশিপ, অস্ট্রেলিয়াতে আসলে অনেক ধরনের স্কলারশিপ আছে, তো ওদের অবশ্যই বড় বড় অনেক স্কলারশিপ আছে। বাট কিছু ছোট ছোট স্কলারশিপও কিছু আছে, যেগুলো অনেকটাই দেখা যাচ্ছে যে অ্যামাউন্টটা অনেক সময় প্রফেসর ফান্ডেডের মতোই অ্যামাউন্ট হবে, তো খুব যে বেশি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তা না। তো এরকম ছোটখাটো স্কলারশিপও হতে পারে। আবার হচ্ছে যেরকম রাজস্বিক বড় স্কলারশিপও হতে পারে। এবং স্কলারশিপ গুলো কারা দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট গুলো দেয়, বা হচ্ছে যে জীবন যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বা এ ধরনের বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সময় স্কলারশিপ গুলো দেয়। তো স্কলারশিপ গুলো পাইলে আসলে এটা এমনিতেই যে নট অনলি টাকা পয়সা বেশি পাওয়া যাচ্ছে, অনেক স্বাধীনতাও পাওয়া যায় আসলে। যেমন টিআরএ যখন আমি থাকছি, তখন কিন্তু আসলে রিসার্চের বাইরেও আমাকে অনেক কাজ করতে হচ্ছে। কিন্তু স্কলারশিপ পাইলে আমার কিন্তু আমার ওই চাপটা অ্যাকচুয়ালি নাই। এমনিতেই তো হচ্ছে পিএইচডিতে প্রফেসরের অনেক একটা প্রেশার থাকে। তো তারপরেও যদি আমি এইগুলো হচ্ছে যে করতে হয় আরো বেশি, তো স্কলারশিপ পাইলে আসলে ওই ধরনের বাধ্যবাধকতাগুলো একটু কম থাকে। তো তো এটা হচ্ছে মোটা দাগে আমরা আহ, দেখলাম যে ফান্ডিং কয়েক রকম হতে পারে। তো মূলত প্রফেসর ফান্ডেড, যেটা তারা বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে এসে স্টুডেন্টকে দিচ্ছে। আর হচ্ছে স্কলারশিপ, এটা হচ্ছে কি, এটা বিভিন্ন সংস্থা থেকে হতে পারে, সেটা গভর্নমেন্ট বা বিভিন্ন সংস্থা, তারা স্টুডেন্টকে একটা টাকা দিচ্ছে, যেটা নিয়ে তারা আহ, যেটা বিনিময়ে তারা রিসার্চ করছে আর কি। তো এরকম, তো এটা হচ্ছে আমাদের টাইপস অফ ফান্ডিং আমরা বললাম। এরপরে অ্যাপ্লিকেশন মিনস, মিনস বলতে কিন্তু অর্থ না, মানে আমরা ওয়ে অফ অ্যাপ্লিকেশন বলতে পারি এখানে। কি কি ভাবে অ্যাপ্লিকেশন করা যেতে পারে? ফার্স্ট হচ্ছে ইমেইল। ইমেইল বলতে কি, ইমেইল বলতে হচ্ছে যে আমি বিভিন্ন প্রফেসরকে খুঁজবো, খুঁজে তাকে মেইল করব যে আমি হচ্ছে যে পিএইচডি করতে ইচ্ছুক। তো তোমার কাছে কোনো ফান্ডিং আছে কিনা, বা অনেক সময় ফান্ডিং আছে কিনা ডিরেক্ট হচ্ছে যে উল্লেখ না করলেও প্রফেসররা বোঝে যে পিএইচডি যেহেতু করতে যাচ্ছে, অবশ্যই ফান্ডিং এর জন্যই তো করছে। তো এভাবে মেইল করতে হয়। তো এখন এখানে মেইলটা আসলে আমি কিভাবে করব? আমি যাকে খুঁজে পাবো তাকেই মেইল করব, নাকি আমি বেসে টেসে মেইল করব? তো এটা আসলে আমার দুইটা দুইটা স্ট্র্যাটেজি বলা যায়। এক তো হতে পারে যে হচ্ছে যে মানে এরকম অনেক সময় দেখা যেতে পারে যে আমি বিভিন্ন গ্রুপে দেখতাম যে কোনো একজনকে যে প্রতিদিন হচ্ছে যে একবারে হচ্ছে প্রতিদিন 100টা করে মেইল করতো, 100 100 জন করে। তো বা তো এটার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে
আমার লক্ষ্যটা যদি খুবই নির্দিষ্ট হয়, খুবই ফোকাসড হয়, যে আমি পিএইচডিটা অমুক ফিল্ডেই করব, অমুক ফিল্ডের অমুক জায়গায় করব, তাহলে যেটা হবে, তাহলে কিন্তু আমি ওরকম হাজার হাজার প্রফেসর খুঁজে পাবো না। আমাকে অমুক ফিল্ডের অমুক জায়গায় একজনকে খুঁজে পাইতেই আমার ঘাম ঝরে যাবে। তো এরকম হচ্ছে যে একজনকে খুঁজে পেতে দেখা যাচ্ছে আমার একদিন লাগবে, তারপরে আমি তাকে একটা মেইল করব। বা সেক্ষেত্রে আবার মেইলটা যেটা করা হয়, এই যে যেটা বললাম যে হচ্ছে যে পার ডে 100 জনকে মেইল করছি, তো সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে কিন্তু আমি একটা কমন মেইল সবাইকে পাঠাবো, কারণ 100 জনকে তো পার্সোনালাইজড মেইল করা সম্ভব না। কিন্তু আমি যখন হচ্ছে যে ওরকম খুঁজে বের করে একজনকে বের করে আনছি, যে আমার রিসার্চের সাথে খুবই অ্যালাইন করে, তাকে যখন আমি মেইলটা লিখবো, তার জন্য কিন্তু সেক্ষেত্রে মানে সে কোথায় মানে কাজ করছে, তার কাজের সাথে আমার কাজের ম্যাচ কোথায়, বা তার হচ্ছে যে আমি কেন তার হচ্ছে কাজের জন্য ভালো, এই ধরনের একটা কিছু দিয়ে গুছায়ে একটা মেইল লিখতে হবে। তো এটা আসলে মানে বেশ কষ্টসাধ্য অবশ্যই একটা কাজ, কারণ যেটা বললাম, ওই এক্সাক্ট ফিল্ডের একজনকে খুঁজে পাওয়া অনেক সময় টাফ। তারপরে তাকে আমি খুঁজে বের করে আনলাম, এবার তারপরে তার প্রোফাইল আমি ঘাটলাম যে সে আসলে কি ধরনের কাজ করছে। এইবার সে কি ধরনের কাজ করছে আর আমার কাজ কি, তার সাথে ম্যাচ করে তার জন্য একটা মেইল লিখতে হবে আমাকে, যে হচ্ছে যে আমি এটা করছি, হচ্ছে যে তোমার এই কাজটা আমার ভালো লাগছে, আমি আমার মনে হয় এই জন্য আমি তোমার জন্য ভালো হব, এই জন্য সুন্দর করে একটা মেইল। তো এই টোটাল কাজটা করতেই কিন্তু বেশ অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার বেছে বেছে মেইল করা। তো এখন তো কথা হচ্ছে যে এরকম বেছে বেছে মেইল করা উচিত নাকি ওরকম গণহারে মেইল করা উচিত। এটা ওই যে যেটা বললাম, আমি যদি খুব ফোকাস থাকে যে আমি অমুক জায়গাতেই যাব, তখন অবশ্যই আমাকে বেছে বেছে মেইল করতে হবে। আর আমার যদি ফোকাস থাকে যে না, আমি যে কোনো একটা হলেই হয়েছে, তাহলে ওরকম 100-200 জনকে মেইল করে দেবো। আবার মানে এই যে অনেক বেশি মেইল করার মধ্যে এখানে কিন্তু বেশ অনেক সময় সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। যেমন আমি একটা সময় হচ্ছে মানে অস্ট্রেলিয়ান এক প্রফেসরের সাথে মানে কথা হচ্ছিলাম স্যার। উনি হচ্ছে যে ইয়েতে কাজ করেন, ওয়্যারলেস কমিউনিকেশনে, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, বা অ্যাকচুয়ালি নেক্সট জেনারেশন ওয়্যারলেস কমিউনিকেশন 6G তে। উনি হচ্ছে ডিপ লার্নিং এর অ্যাপ্লিকেশন, বা হচ্ছে যে আরো ফোকাস বললে ফিডার লার্নিং, বা এই ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে উনি হচ্ছে কাজ করতেন। তো ওনার সাথে আমার যখন কথা হলো, তো উনি আমাকে হচ্ছে যে আমার জন্য উনি পরবর্তী আমার হচ্ছে যে আইএলস বা এ ধরনের কোনো ইংলিশ টেস্ট ছিল না, বা আমার এখনো নাই আসলে। তো হচ্ছে যে ওকে, এটাও একটা ইয়ে যে সবসময় আইএলস লাগবেই কিনা, নট নেসেসারি আইএলস লাগবে সবসময়। যাই হোক, এটা পরবর্তী আলোচনা। তো হচ্ছে যে ডিপেন্ড করে, আচ্ছা এটা পরে বলবো এটা নিয়ে। তো হচ্ছে যে যেহেতু ছিল না, তো উনি আমাকে হচ্ছে উনার পরবর্তী দুইটা হচ্ছে আমাকে প্রজেক্ট দিয়ে তো আমাকে অফার করলেন যে এটা তুমি এটাতে আসতে পারো যদি এই কয়েকদিনের মধ্যে আইএলটিএস দিতে পারো, বা যদি এতদিন লাগে তাহলে এটাই আসতে পারো, যে একটা 3 মাস পরে একটা 6 মাস পরে এরকম পরে ছিল। বাট উনি আমাকে বললেন যে আমার ইমিডিয়েটলি একটা ইয়েতে প্রজেক্ট ফাঁকা আছে, সেটাতে তার যেটা হয়েছিল, তিনি একজন স্টুডেন্টকে ওইটার জন্য সিলেক্ট করেছিলেন, কিন্তু শেষ সময়ে সেই স্টুডেন্ট অন্য কোথাও চলে গেছে। তো এখন তিনি বলছেন যে আমি যদি জাস্ট মানে হয়তো 1 মাস, হয়তো ম্যাক্সিমাম সময় 20 দিন বা 1 মাস সময় ছিল যার মধ্যে তার অ্যাপ্লিকেশন ফাইনাল করতে হবে, সে যদি ওই কয়দিনের মধ্যে ফাইনাল না করে, তাহলে তার ওই প্রজেক্টটা বাদ হয়ে যাবে। তো সে তার কথা হলো যে মানে আমার প্রজেক্টটা যদি বাদই হয়ে যায়, তার চেয়ে যে কেউ আসুক না কেন, একটা দুইটা কাজ হলেও তো আমার হবে। তো এই ধরনের সিচুয়েশন অনেক সময় অ্যারাইজ করে। তো এটা তো আমি বললাম, আমি নিজে এই ধরনের হচ্ছে আমি একজনকে শুনেছিলাম, এবং আমি দেখেছিও কাউকে কাউকে মানে যেতে যে এরকম হচ্ছে যে মানে একজন এ ধরনের কেস, মানে এটা খুব যে বেশি ঘটে তা না, বাট একেবারেও যে কম ঘটে তাও না, এরকম মাঝে মাঝে হয়ে যায়, পাওয়া যায় এরকম কিছু। তো এরকম আমার যদি আমার সিভিটা যদি অনেকের কাছে থাকে, তাহলে এই ধরনের পাওয়ার হয়তো সম্ভাবনা বেড়ে যায়। আর সেক্ষেত্রে মানে এটা অবশ্যই তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে হচ্ছে আমার একটা হলেই হবে। আর আমি যদি অনেক বেশি ফোকাস থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে সেরকম বেছে টেছে নিয়ে সুন্দর করে বেছে টেছে নিয়ে তার জন্য স্পেশালি একটা মেইল লিখে তাকে আমাকে পাঠাতে হবে। এটা হচ্ছে আমি প্রফেসরকে ইমেইল করলাম, এবং এই ইমেইলের মাধ্যমে পাওয়াটা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএসএ তে বা অস্ট্রেলিয়াতে, ইভেন আমি যদি ইয়ের কথা বলি, কোরিয়ার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রেও এই ইমেইলটাই অনেক বেশি প্রচলিত, এবং প্রফেসররা এই ইমেইল থেকেই অনেক সময় সিভি বের করে তারপরে তারা হচ্ছে যে কাউকে দেখেন বা ইয়ে করেন। আরেকটা হচ্ছে থ্রু অ্যাপ্লিকেশন লিঙ্ক ফ্রম দি অ্যাডভার্টাইজমেন্ট। অনেক সময় দেখা যায়
যে বিভিন্ন ইয়েতে হচ্ছে যে তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেন, আমি পরে বলবো। বিভিন্ন এ ধরনের কিছু ওয়েবসাইট থাকে, যেমন ইউরোপের জন্য এরকম একটা ওয়েবসাইট আছে, ইউরোপের সমস্ত অফারই আসলে ওই জায়গাটাতে, প্রায় ম্যাক্সিমাম অফারই ওই জায়গাটাতে আসে। তো ওই ওয়েবসাইটে হচ্ছে সবাই তাদের ওই তাদের ওই পজিশনে, পিএইচডি পজিশনে অ্যাডভার্টাইজমেন্টটা ওখানে দেয়। অবশ্যই সেটা আইদার প্রফেসর ফান্ডেড অথবা স্কলারশিপ, এই দুই ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরি হলে তারা সেটা ওখানে দেন। টিআরএ এইটা কখনোই আসলে মানে ওইভাবে আসে না। এটা আচ্ছা পরে আসছি সেখানটাতে, আমি দিয়ে ওখানে পরে এটা আলোচনা করব। তো এই ধরনের মানে ধরো যে প্রফেসর ফান্ডেড কোনো অপশন বা স্কলারশিপের কোনো অপশন যদি সেভাবে থাকে প্রফেসরদের হাতে, তো তারা হচ্ছে সেটা আহ, মানে ওই অ্যাডভার্টাইজমেন্টটা বিভিন্ন ওয়েবসাইটে দেন। এবং সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকে যে অমুক লিঙ্কে যে, এটা সবসময় যে লিঙ্ক দেওয়া থাকবে তা না, অনেক সময় সেখানে বলতে পারে যে তুমি অমুক জায়গায় ইমেইল করো। বা হচ্ছে যে অনেক সময় এটা এটা অনেকটা একটু পুরানো পদ্ধতি হয়ে যায়। তো বর্তমানে অনেক সময় দেখা যায় যে একটা লিঙ্ক দিয়ে দেয় যে অমুক লিঙ্কে যে, হতে পারে সেটা গুগল শিট বা গুগল শিট ধরনের কিছু, ওখানে যে জাস্ট হচ্ছে আমার নাম কি, আমার কান্ট্রি কোথায়, আমার মাস্টার্স সিজিপিএ কত, এই ধরনের অপশনগুলো ফিল করে আমার হচ্ছে বিভিন্ন আমার সার্টিফিকেট, আমার এগুলো আপলোড করে আমি জাস্ট দিয়ে দিব। তো এই যে এই যে অ্যাপ্লিকেশনটা আমি এখানে করলাম, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি হচ্ছে একটা সাইট থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, সেখানে একটা লিঙ্ক পেয়েছিলাম, সেখানে আমি জাস্ট মোরালেস একটা গুগল ফর্মের মতো ফিল আপ করে সাবমিট করে দিয়ে দিলাম। তো এইভাবে আমি করতে পারি। এবং এখানে কিন্তু আমার এই যে অ্যাপ্লিকেশন করলাম, এখানে কিন্তু আসলে আমার কোনো টাকা লাগলো না। বাট এইখানে তারপরে যেটা আছে যে ডিরেক্ট অ্যাপ্লিকেশন টু ইউনিভার্সিটি, এইটার ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেক সময় হচ্ছে যে অনেকে করে, বিশেষ করে ইউএসএ তে এটা অনেকে করে। যখন সে দেখছে যে আমি মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি হাজার হাজার মেইল করছি, আমি কোনো রেসপন্স পাচ্ছি না, বা আমি হচ্ছে যে মানে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন মানুষ অনেক সময় এরকম, যাদের টাকা আছে অবশ্যই, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে অবশ্যই টাকা লাগে। আমি ইউএসএর কথা যদি বলি, প্রতিটা ভার্সিটিতে মোরালেস 70 থেকে 1 লাখ, 1-1.5 লাখ টাকা লাগে প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য। তো অবশ্যই অনেক খরচের ব্যাপার। তো যাদের টাকা আছে অবশ্যই তারা যেটা করবে, আমি কোনোভাবে কিছু পাচ্ছি না, তাহলে এরকম হচ্ছে যে আমি 20টা ভার্সিটি খুঁজে খুঁজে অ্যাপ্লাই করে দিই। মানে সেক্ষেত্রে তারা কোনো প্রফেসরকে রিচ করছে না, তারা সরাসরি ভার্সিটিতে, আমরা যেরকম ভার্সিটিতে বিভিন্ন আমরা বিএসসি ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতাম, বা হচ্ছে এমএসসি ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছি, তারা সেভাবে ভার্সিটিতে পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য তারা অ্যাপ্লাই করছে ভার্সিটিতে। এবং সেখানে অবশ্যই অ্যাপ্লিকেশন, অনেক সময় অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তারা হচ্ছে যে মাফ করে, বাদ দিয়ে দেয়, কিন্তু ইংলিশ ওয়ার্ডটা আছে এখানে। তো তো অ্যাপ্লিকেশন ফি সব অনেক ক্ষেত্রে মাঝে মাঝে না লাগতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং তারা অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে তারা ওখানে অ্যাপ্লাই করে। এবং এক্ষেত্রে যেটা হয়, অনেক সময় এটাতে পাওয়াও যায়। তো হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, মানে এটা খুব যে বেশি পাওয়া যায় তা না, বাট অনেকের ইয়ে থাকে যে আমাকে যেতেই হবে, বা আমার টাকাও আছে, সমস্যা নেই, যেভাবেই হোক যাব। সেক্ষেত্রে তারা এরকম অ্যাপ্লিকেশন করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়া যায়। বাট এইখানে যেটা হয়, এই যে আমি ডিরেক্ট প্রফেসরকে না বলে, না প্রফেসরের সাথে কথা না বলে আমি হচ্ছে যে ভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে ভার্সিটি হয়তো তোমাকে পিএইচডি তে ভর্তি নিয়ে নিল, আপনাকে হয়তো তার তার পিএইচডি তে ভর্তি নিয়ে নিল। কিন্তু সমস্যা এখানে যেটা হবে, ভার্সিটি তো সবসময় ফান্ড দিবে না। তারা হয়তো একজন প্রফেসরকে অ্যাসাইন করে দিল, এখন প্রফেসর বললো আমার কাছে ফান্ড নেই, তাহলে তুমি এসে ভর্তি হও, নিজের টাকায় করবা। তো নর্মালি পিএইচডি কেউ নিজের টাকা আসলে পড়তে চায় না, বাট অনেক ক্ষেত্রে যাদের যেতেই হবে সেই ধরনের ক্ষেত্রে তারা চলে যায়। তারা যে অনেক সময় দেখা যাচ্ছে ওই টিআর এটা নেয়, বা বা অন্য কোনো কাজ টাজ করে। তো এই ধরনের কিছু অনেক সময় আসতে পারে। তো এটা হচ্ছে হ্যাঁ, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই বললাম। আরেকটা হচ্ছে ডিরেক্ট রিকমেন্ডেশন। তো ডিরেক্ট রিকমেন্ডেশনের ব্যাপারটা হচ্ছে কি, ডিরেক্ট রিকমেন্ডেশনের ব্যাপারটা হচ্ছে আহ এটা সরাসরি দেখা যাচ্ছে যে এটা মানে বাংলাদেশে আসলে এই জিনিসটা খুব কম পাওয়া যায়, বাট এই বাইরের দেশগুলোতে বা এগুলো এসব দেশে এগুলো অনেক বেশি পাওয়া যায়। যেমন হচ্ছে আমি যে ইনস্টিটিউটটাতে আছি, আমাদের অবশ্যই ইনস্টিটিউশনাল একটা মেইল আছে। ওদের তো মানে এটা জাস্ট রিসার্চ ইনস্টিটিউট, রিসার্চ ইউনিট, নট অনলি ভার্সিটির একটা মেইল আছে, এটা তো আলাদা আলাদা বিষয়। বাট এটা জাস্ট একটা একটা রিসার্চ ল্যাব। এই ল্যাবে বহু প্রফেসর আসলে এখানে বসেন। তাদের মাদার ভার্সিটি এক একটা জন্য এক এক রকম হতে পারে, বাট এই ল্যাবে প্রফেসররা বসেন। তো এই ল্যাবের হচ্ছে যে আম, একটা এই ল্যাবের একটা অবশ্যই একটা মেইল সার্ভার আছে। তো এই মেইল সার্ভারে প্রফেসররা অনেক সময় হচ্ছে যে, তো আমি জাস্ট এই কিছুদিন, 2-3 মাস আসছে, এর মধ্যেই দেখা যাচ্ছে আমি বহু ইমেইল দেখেছি যে একজন প্রফেসর তার কোনো একজন স্টুডেন্টের সিভি দিয়ে
মানে ওই ওই আমাদের যে রিসার্চ ইউনিটটা, আমাদের যে ল্যাবটা, সবার কাছে সে পাঠিয়ে দিচ্ছে যে আমি একে চিনি, এ ভালো, দেখো তোমার আপনাদের কারোর কাছে যদি খোঁজ থাকে তাহলে হচ্ছে একে নিতে পারেন। বা এ ধরনের হচ্ছে যে ইয়ে তারা করে পাঠিয়ে দিচ্ছে, করে দিচ্ছে। তো এটা আসলে এইসব দেশে খুবই কমনলি হয়, কিন্তু বাংলাদেশেও হচ্ছে যে একেবারে হয় না তা না। বাংলাদেশে অনেক সময় হচ্ছে যে যেটা হয় যে অনেক প্রফেসরের বাইরের কোনো প্রফেসরের সাথে, মানে ইউনিভার্সিটির কোনো প্রফেসরের বাইরের কোনো প্রফেসরদের সাথে যদি ভালো কোনো সম্পর্ক থাকে, তারা অনেক সময় ডিরেক্ট রিকমেন্ড করেন। তো এটা আসলে সবচেয়ে ইজি, আমার কোনো কষ্ট নেই, আমার মেইল করা লাগছে না, খোঁজা লাগছে না, তো একজন একজনকে বলে দিল হয়তো হচ্ছে এবং এক্ষেত্রে আসলে প্রফেসরদের যারা নিচ্ছেন, যে প্রফেসররা, তাদের জন্য ইজি হয়, কারণ আহ, দেখা যাচ্ছে কেউ একটা মানে যদি সে একটা ওইরকম অ্যাপ্লিকেশনের জন্য একটা পোর্টালও করে, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট 1,000টা সিভি জমা করবে। সেখান থেকে সিভি বের করে এতজনকে ভাইবা নিয়ে, এটা বেশ কঠিন একটা টাস্ক। সেখান থেকে ডিরেক্ট রিকমেন্ডেশনের প্রফেসরদের জন্য ইজি হয়। তো এই 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 তো ডিরেক্ট রিকমেন্ডেশন এটা আসলে হতে পারে। তো তো এটাও আর একটা ওয়ে হতে পারে আর কি। তো এগুলা মানে কি কি ভাবে অ্যাপ্লিকেশন হতে পারে, যেটা আমি বললাম, যে ফার্স্টলি হয়তো আমি প্রফেসরদেরকে আমি ইমেল করব, অথবা আমি যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সেখানে কোনো লিঙ্ক দেখি, সেই লিঙ্কে যে আমি আমার ডকুমেন্ট সাবমিট করে দিয়ে আসবো, অথবা আমি ডিরেক্ট ভার্সিটিতে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে আমি জাস্ট একটা নাম করে ভার্সিটিতে গেলাম, সে আমি এমআইটিতে গেলাম, যে আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করে দিয়ে আসলাম। তো ওরা আমাকে ওই আমার সিভি দেখে ওই ভার্সিটি হয়তো আমাকে সিলেক্ট করতে পারে, বাট ইট ইজ নট শিওর দ্যাট দে উইল গিভ আস মি ফান্ডিং। সো আমি ফান্ডে পেতেও পারি বা নাও পেতে পারি, বাট ওই ভার্সিটি হয়তো আমাকে চুজ করতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে ডিরেক্ট রিকমেন্ডেশন। ও আরেকটা ব্যাপার হয়তো কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে প্রফেসর আমাকে চুজ করলেন, তারপরেও কিন্তু আমাকে আবার ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। বাট প্রফেসর যখন আমাকে চুজ করছেন এবং সে আমাকে কথা দিচ্ছে যে আমি তোমাকে ফান্ডিং করব, তখন কিন্তু আমি যদি তখন কি আমাকে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে জাস্ট ভর্তি হওয়ার জন্য। আমি ভর্তি হয়ে আসলে, আমি ভর্তি হওয়ার সময় মেনশন করে দিব আমি প্রফেসরের কাছে করতে চাই। তো সে তার আমাকে তার আন্ডারে দিয়ে দিবে, তো সেখান থেকে হচ্ছে আমি তো তার সাথে আমার কথা আছে, সে আমাকে ফান্ডিং দিবে। তো এটা হচ্ছে মানে আমি আগে প্রফেসরের সাথে কথা বলে তারপরে আমি ভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি। আরেকটা হচ্ছে যেটা, আমি প্রফেসরের সাথে কথা না বলে আমি ডিরেক্ট ভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি, করে যদি হয়তো সেক্ষেত্রে আমি ফান্ডিং পাবো কি না পাবো সেটা কিন্তু আমার সিওরিটি নাই। এটা। তো এই হচ্ছে আমাদের আমি অ্যাপ্লিকেশনের ওয়ে কি কি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বললাম। এর তো এখন আমি হচ্ছে যে মানে কিভাবে খুঁজে পাবো। তো খুঁজে পাওয়ার একটা উপায় হতে পারে হচ্ছে যে লিঙ্কডইন। তো লিঙ্কডইন কিভাবে, আচ্ছা, আমরা জাস্ট দেখি তাহলে। সো ওকে, সো যেমন এখানে আমার একটা সার্চ দেওয়া আছে, আমি আবার দিই। সে আমি ওয়্যারলেস কমিউনিকেশনে পিএইচডি করতে চাই। তো এটাকে আরো স্পেসিফাই করা যায়। যেমন আমি যদি বলি মেশিন লার্নিং এ পিএইচডি করতে চাই, এটা আসলে তেমন কোনো মিন হলো না, কারণ মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন বহু জায়গায় থাকতে পারে। অ্যাপ্লিকেশন হলো ভাই মেশিন লার্নিং এর থিওরি ডেভেলপের উপর করতে চাই, তো এগুলা তখন এটাকে আরো বেশি স্পেসিফাই করতে হয়। তো তো এরকম হচ্ছে যে আমি একটা মানে ফিল্ড আমি চুজ করে নিলাম, আমি সেখানে সেটার জন্য সার্চ দিলাম। তো সার্চ দিলে ওকে, আমি আই থিঙ্ক আমার এটা প্রথম থেকে দেখানো উচিত। ওকে, আবার এখানে। তো আমি হচ্ছে যে পিএইচডি ওয়্যারলেস কমিউনিকেশনটা সার্চ দিলাম। সার্চ দিলে আমার হচ্ছে এখন আমার কাছে আমি যাব হচ্ছে পোস্টে, মানে এই টপিকে কি কি পোস্ট আছে সেটা আমি দেখতে চাচ্ছি। তো এই পোস্টে যখন আমি গেলাম, এখন এই যে আমি বিভিন্ন প্রফেসরদের আমি অনেক পোস্ট খুঁজে পাচ্ছি। যেমন ইনি বলছে যে সে জুনিয়র রিসার্চার খুঁজে চাচ্ছে ইউ ফান্ডের একটা প্রজেক্টের জন্য। দুইটা পজিশন তার জন্য আছে, সে তার জন্য হচ্ছে ইয়ে খুঁজছে, স্টুডেন্ট খুঁজছে। তো এখন তো সে কি করতে বলছে, সে মেইল করতে বলছে, তো এখন তাকে মেইল করতে হবে। তো এইগুলোতে যেটা হয়, আমি যদি র্যান্ডম মানে একজন প্রফেসরের কাছে এরকম প্রতিদিন হয়তো 2-300 মেইল যায়, সে কিন্তু ম্যাক্সিমাম সময় মেইলগুলো খুলে দেখে না, জাস্ট ধরে ডিলিট করে দেয়। তো এখন যখন সে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তার স্টুডেন্ট লাগবে, তখন কিন্তু সে মেইলগুলো দেখবে। তার মানে সে যখন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, আমি তাকে যদি মেইল করি, প্রবাবিলিটি বেশি যে সে আমার মেইলটা দেখবে। তো এরকম হচ্ছে যে আমি যে দেখতে থাকি, এরকম হচ্ছে যে এই যে আর একটা পজিশন এখানে আছে, এখানে কি করতে বলছে, মেইল বা হ্যাঁ এখানেও মেইল করতে বলছে। তারপরে এখানে, আচ্ছা এটা হ্যাঁ এটা এটা যেটা এটাতে কিন্তু মেইল করতে বলে নাই। এটা আমাকে এই সাইডে যেতে হবে, সাইটে যে
সাইটে ওদের ওখানে যে হচ্ছে আমাকে কিছু আমার ডকুমেন্ট, আমার নাম, আমার সিজিপি, এগুলো সব কিছু ফিল আপ করে হয়তো আমাকে সাবমিট করতে হবে। তো এখন এই জায়গাটা অবশ্যই যেটা বলছিলাম যে হচ্ছে এটাতে অবশ্যই আমার কোনো টাকা পয়সা লাগছে না, আমি জাস্ট হচ্ছে যেমন কাইন্ড অফ গুগল ফর্মের মতো কিছু ইনফরমেশন আমি দিচ্ছি, সে সেখান থেকে দেখে আমাকে ওই মেইল থেকে খুঁজে বের করা হচ্ছে, একটা স্মার্ট ওয়েতে সে আমাকে দেখার চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমার, এইভাবে করে আমি লিঙ্কডইন থেকে বিভিন্ন ইয়ে খুঁজে, পোস্ট খুঁজে আমি হচ্ছে সেরকম, সে মেইল করতে বললে মেইল করলাম, বা কোনো অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দিলে সেখানে যে আমি অ্যাপ্লিকেশন করে দিতে পারি। তো এটা হচ্ছে আমি কিভাবে খুঁজে পেতে পারি তার একটা হতে পারে। এরপরে আমি কি বলেছি, এরপরে বলছি ডেডিকেটেড ওয়েবসাইট। তো ডেডিকেটেড ওয়েবসাইট বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, তো ডেডিকেটেড ওয়েবসাইট বলতে এরকম অনেক ওয়েবসাইট পাওয়া যায়। যেমন এটা যেমন ইউরোপের জন্য এই যে ইউরো অ্যাক্সেস, এটা অসাধারণ একটা, খুবই সুন্দর। আমি আসলে আমি কখনো শুনছিলাম না কারোর কাছ থেকে, আমি নিজে যখন করতে করতে আমি এটা পেয়েছিলাম। তো আমি আমি হচ্ছে যে উম, যেখানটাতে আছি সেটাও আমি ইউরো অ্যাক্সেসে খুঁজে পেয়েছিলাম আসলে। তো হচ্ছে যে এইখানে কি হয়, যেমন আমি যেটা বলছিলাম এই সেই ওয়্যারলেস কমিউনিকেশনে সার্চ দিই, পিএইচডি প্লাস ওয়্যারলেস কমিউনিকেশন, আমি এখানে সার্চ দিই। সার্চ দিলে এই যে সার্চ দিলাম, এখানে অল টাইপস আছে, আমি এখান থেকে জব অফার সিলেক্ট করে দিই। ও বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি আমি, এই যে পিএইচডিটা, ইউরোপে পিএইচডিটাকে ওরা জব হিসাবে কাউন্ট করে। এখানে আমরা যে ভিসায় আসছি, আমি আসছি, বা হচ্ছে যে যারা ইউরোপে পিএইচডি, এরা কিন্তু কেউ স্টুডেন্ট ভিসায় আসে না। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্লোবাল ট্যালেন্ট ভিসা বা এই ধরনের ভিসা, মোবিল এই ধরনের ভিসাতে আসে। তার মানে এখানে মূলত আমরা একটা জবেই আসতেছি, স্টুডেন্ট হিসেবে না, একটা জবের ভিসায় আসছি। এবং এই কারণে আমি এখানে জব অফার খুঁজলাম ইউরোপে, যেহেতু অন্য ক্ষেত্রে, ইউএস এর ক্ষেত্রে অবশ্যই এটা স্টুডেন্ট তো, যে জন্য আসছিলাম, এই কারণে আমি জব অফার খুঁজলাম। এখন যেহেতু এখন যে জয়েন্ট পিএইচডি থিসিস ফ্রান্স ইউকে নলেজ কমিউনিকেশন, তারপরে হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক এই ধরনের 6G, এই ধরনের, তো এই যে ইউরো অ্যাক্সেস, এটা হচ্ছে মানে ইউরোপের ম্যাক্সিমাম এই ধরনের যত আমাদের যত অফার থাকে, ওপেন পজিশন থাকে, সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়। তো আমি এই সাইটে এসে যদি হচ্ছে আমি এরকম আমার, যেটা আমি কোন ফিল্ডে করতে চাই এটা লিখে সার্চ দিলে আমি এরকম অনেক পাবো। তো আমি যে কোনো একটাতে যদি যাই, আমি এটাতে গেলাম, আমি জানি না এটার মধ্যে কি আছে। এই যে, তো ও, এটা তো, ওকে ওকে, তাহলে এখন এই জায়গাটায় গেলে আমি তো জানতামই না। ওকে, আচ্ছা। তো এরকম হচ্ছে যে এটা মানে ইনি হচ্ছে আমার প্রফেসর আর কি। তো ও না, নো, ও এটা তার না অবশ্য, এটা মেবি তার কোনো একটা পেপার হচ্ছে যে এই হিসাবে দিছে আর কি, রেফারেন্স হিসাবে দিছে আর কি, আমি জানি না, পড়ে দেখতে হবে। এটা তার পজিশন না, তার পজিশন হলে আমাদের জানা উচিত ছিল। ওকে ওকে ওকে, ওকে, জয়েন্ট পিএইচডি থিসিস। ওকে, এরকম হচ্ছে আমি এখানে করতে পারি হাইব্রিড আরএফ অপটিক্যাল লিঙ্ক ফর এয়ারবর্ন আন্ডার ওয়াটার ডাটা কমিউনিকেশন, হাইব্রিড আরএফ অপটিক্যাল, যাই হোক। ওকে, তো এরকম হচ্ছে যে আমার, মানে আমরা বিভিন্ন ইয়ে দেখতে পারি। আচ্ছা, যে আমরা খুঁজে দেখে আমরা হচ্ছে যে কি করতে বলছে এখানে অ্যাপ্লিকেশনের জন্য, এই যে কন্টাক্ট টু রেফারেন্স বা হচ্ছে যে এখানে এই দুইজনে যে কোনো একজনকে হচ্ছে যে, ওকে হয়তো দুইজনকে মেইল করতে হবে, আমার কি কি চেয়েছে সেটাও এখানে লেখা আছে, কি কি জিনিস দিতে হবে সেই জিনিসগুলো দিয়ে। আসলে এই দুইজনই হচ্ছে আমার সুপারভাইজার অ্যাকচুয়ালি। ইনি হচ্ছে এডেনবার্গের, ইনি হচ্ছে সেন্ট্রাল ম্যানেজারিয়ানের। তো জায়গাটা পড়ে গেল, আমি হচ্ছে জানতাম না। তো এরকম হচ্ছে যে মানে ইয়ে করলে হচ্ছে যে দেখে সে সে যেভাবে বলছে সেভাবে আমরা মেইল করে দিতে হবে, বা অ্যাপ্লিকেশন লিঙ্ক দিলে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে এরকম এইরকম ডেডিকেটেড আরো ওয়েবসাইট আছে, আমি একটা দেখালাম। এটা আসলে ইউরোপের জন্য সবচেয়ে কমন, ইউরোপের ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 80% অফারই এখানে থাকবে। তো ওখানে এসে আমি যদি আমার কিওয়ার্ড লিখে সার্চ দিই তাহলে আমি অনেক পজিশন পাবো, সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি। এরপরে কি এফবি গ্রুপস, এরকম অনেক এফবি গ্রুপ এরকম থাকে, আমি যদি একটা দেখাই, এই যে নেক্সট অফ ইউসা, সরি, নেক্সট টপিক আছে। তো আমরা যদি এখানে আসি, তো এই গ্রুপটাতে, যদিও এখন যদি আমি দেখি ম্যাক্সিমামই হচ্ছে, যেহেতু এখন ইউএসএ তে অনেকে যাচ্ছে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা পোস্ট করছে দেখতে পাবো। কিন্তু এই গ্রুপটাতে মাঝে মাঝে অনেকে
হচ্ছে যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেন, ইউএস এর বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায়। এরকম হয়তো আরো গ্রুপ থাকতে পারে। এই গ্রুপগুলো খুঁজলে অনেক সময় হচ্ছে যে আমি এরকম পজিশন পাইতে পারি। তারপর হচ্ছে যে জার্নাল, ওয়েবসাইট, প্রফেসর, এই ওকে। এইটা হচ্ছে যেটা আমি আগে বলতেছিলাম যে হচ্ছে যে মানে অনেক বেশি মেইল করা, যে আমি গাদিখানিক মেইল করবো একবারে। তো সেই গাদিখানিক মেইল যদি একবারে করতে চাই, সেক্ষেত্রে তো প্রফেসরের মেইল আমার খুঁজে পাওয়া লাগবে। সেটা আমি কিভাবে পেতে পারি? সেটা পাওয়ার একটা way হতে পারে এই যে, যেমন যে কোনো একটা জার্নালের ওয়েবসাইটে যদি আমি যাই, সে এটা হচ্ছে IEEE ওয়েবসাইট, IEEE এক্সপ্লোর। এখানে যে আমি হচ্ছে সে আমি রিস সার্চ দিলাম, রিকনফিগার ইন্টেলিজেন্স সার্ভিস, এটা সার্চ দিলাম। দিলে এখন আমি টাইম, হ্যাঁ, এখানে এই যে আমি বহু পেয়ে গেছি। আমি লেটস আমি রিসের উপরে আসলে আমি একটা পিএইচডি পজিশন করতে চাই, যেটা রিসের উপরে, রিকনফিগার সার্ভিসের উপরে। তো এরকম রিসের উপরে বহু পেপার কিন্তু আমি এখন পেয়ে যাচ্ছি। এখন আমি যেটা করতে পারি, এই রিসের একটা পেপারে গেলাম, যে এখন আমি দেখবো যে এখানে কি কি অথর আছে, কে কে অথর আছে। তো এটার অথর একজনই। তো এরকম অনেকজন অথর যদি থাকে, আমি দেখবো এর মধ্যে কে প্রফেসর। এবার তাকে তার তার মেইলটা অবশ্যই পেপারে দেওয়া আছে, তার মেইলটা আমি তাকে মেইল করব। এটা হচ্ছে যে ওরকম যেটা বললাম যে হচ্ছে আমার অনেক, আমি র্যান্ডম যে কোনো কাউকে মেইল করতে চাই, তো তখন আমি এরকম পেপার খুঁজে খুঁজে, প্রফেসর খুঁজে খুঁজে তার মেইলটা করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে হতে পারে খুঁজে পাওয়ার। আর ইভেন আমি ডিরেক্ট গুগলে সার্চ করতে পারি যে পিএইচডি পজিশন অমুক জায়গায়, তো তাই সেরকম দেখে আমি ইয়ে করে তাকে হচ্ছে যে মেইল করতে পারি, বা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করতে পারি। তো এটা তো এই ছিল হচ্ছে আমার অভিজ্ঞতা আসলে। আম, তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য।